আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিউর রহমান। স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় যৌন সমস্যার আধুনিক চিকিৎসা। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মেহরান হোসেন। কাজ করছেন সহযোগী অধ্যাপক, চর্ম যৌনরোগ বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ। এছাড়া নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন সিটি হসপিটাল, লালমাটিয়া, ঢাকা। ডক্টর মেহরান, আপনাকে সাদর সম্ভাষণ জানাতে আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ডক্টর ইমতিয়াজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাস্থ্য কথা যে চ্যানেলটা আছে সেটাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা সময় উপযোগী টপিক নিয়ে ডিসকাশন করার জন্য এখানে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন রাখতে পারেন, জানাতে পারেন আমাদের সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা আজ কথা বলবো, যৌন সমস্যার আধুনিক চিকিৎসা। আর আজকের প্রোগ্রামে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা যেরকম খাবার খাই, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, সেরকম এই যৌন সমস্যার কারণে কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের প্রভাব পড়ে। আমাদের ব্যক্তিগত এবং কাজের উপরে প্রচন্ড পরিমাণে প্রভাব পড়ে। এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য একটি সুন্দর, স্বাভাবিক হেলদি সেক্সুয়াল রিলেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো নিয়ে আজ আমরা আজকে জানতে চেষ্টা করবো আমাদের আজকের অতিথির মাধ্যমে। প্রথমে একটু জেনে নিতে চাই, এই যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং একটা বড় একটা পার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আমরা দিনপাত করছি, একটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট কিন্তু এই সেক্সুয়াল হেলথের উপর পড়ে। সে ব্যাপার নিয়ে প্রথমে একটু জানতে চাই ডক্টর মেহরান। প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নটার অ্যান্সারটা আসলে দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে। তো আমি একটু খুব শর্টে বা ইন ব্রিফ বলি যে আমাদের যেমন কিছু মৌলিক চাহিদা আছে, আপনি যেটা বললেন যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, ঠিক তেমনি সেরকম একটা মৌলিক চাহিদা বলি বা মৌলিক বিষয় বলি বা মৌলিক একটা আকাঙ্ক্ষা বলি, সেটা হচ্ছে আমাদের পুরুষ কিংবা নারী একজন প্রাপ্তবয়স্ক বা পিউবার্টি এইজের পরে একজন পুরুষ বা নারীর কিন্তু সেটা হচ্ছে একটা মৌলিক চাহিদাই আমরা বলতে পারি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমাদের ব্রেইনে যে স্যাটাইটি সেন্টার আছে সেটা সাধারণত আমাদের হাঙ্গার, ফুড, স্লিপ এগুলি যেমন কন্ট্রোল করে, ঠিক তেমনি আমাদের যে সেক্সুয়াল আর্টসটা বা যৌন চাহিদা বা আকাঙ্ক্ষাটাও বা যৌন ডিজায়ারটা সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। তো সুতরাং একটা মানুষের যেমন ঘুম যেমন ইম্পর্টেন্ট, আমি এটার উদাহরণটা দিলাম এই কারণেই, একটা মানুষের যেমন প্রপার স্লিপ বা টাইমলি ঘুমটা যেমন ইম্পর্টেন্ট, তার প্রপার টাইমিং এ ফুড বা স্যাটাইটি সেন্টারকে বা হাঙ্গার সেন্টারকে যেমন স্যাটিসফাই করা যেমন তার ইম্পর্টেন্ট, ঠিক তেমনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন প্রাপ্তবয়স্ক নারী বা মহিলার সেরকম তার যৌন চাহিদাটা পূরণ করাও কিন্তু তার একটা মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা বা তার একটা ফান্ডামেন্টাল ডিজায়ার। তো এই ধরনের ফান্ডামেন্টাল ডিজায়ার হলে পার্থক্যটা হচ্ছে একটু অন্যভাবে আমি যদি বলি, যেমন একটা খাদ্যের অভাবে বা একটা ফুডের স্কারসিটিতে বা একটা ফ্যামিলিন হলে খাওয়ার অভাবে কিন্তু মানুষ অসুখ বিসুখ হয়ে দুর্ভিক্ষ হয়ে মারা যাবে। কিন্তু এই যৌন চাহিদাটা বা যৌন জিনিসটা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার মৃত্যু হচ্ছে না বা সে ডেথ হচ্ছে না, বাট সে মানসিক ভাবে কিন্তু মরে যাচ্ছে বা মানসিক ভাবে কিন্তু সে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি খুব সংক্ষেপে বলি, একটা সাকসেসফুল ইন্টারকোর্স বা একটা সফল সহবাসের ফলে আমাদের পুরুষ কিংবা নারী তাদের ব্রেন থেকে কিন্তু প্রচুর ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। কথাটার অর্থ হচ্ছে ব্রেন থেকে প্রচুর কেমিক্যাল পদার্থ নিঃসরিত হয়। এই কেমিক্যাল পদার্থ বা সাবস্টেন্স বা নিউরো ট্রান্সমিটার গুলোর কিন্তু এক একটার এক এক ধরনের ফাংশন রয়েছে, এক একটা এক এক ধরনের ইফেক্ট রয়েছে বা ভূমিকা রয়েছে। সেটা যেই নামই বলি না কেন, গাবা বলি, সেরোটোনিন বলি, এপিনেফ্রিন বলি, নন এপিনেফ্রিন বলি, এগুলোর এক একটা একরকম কাজ। যেমন কোনো কোনো হরমোন দেখা যাচ্ছে সাকসেসফুল সেক্সের ফলে যে হরমোনগুলো নিঃসরণ হয়, কোনোটা দেখা যাচ্ছে আমাদের মনকে প্রফুল্ল রাখছে, কোনোটা মনকে এক্সাইটেড রাখছে, কোনোটা দেখা যাচ্ছে আমাদের দুশ্চিন্তা দূর করতেছে, কোনোটা দেখা যাচ্ছে আমাদের বিষণ্ণতাকে দূরে সরায় রাখছে, বা কোনোটা দেখা যাচ্ছে আমাদের প্রপার স্লিপ মানে ঘুমটাকে খুব কাম করতেছে, কোনোটা দেখা যাচ্ছে আমাদের মেজাজ খিটখিটে করতেছে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু এক একটা জিনিস প্রত্যেকটাই কিন্তু আমাদের একটা সাকসেসফুল সেক্সের মাধ্যমে আমাদের ব্রেন থেকে নিঃসরণ হয়। একটা মানুষ, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, দীর্ঘদিন তখন
এই জিনিসটা থেকে বঞ্চিত থাকবে বা ডিপ্রেস থাকবে, তাদের কিন্তু মানসিকভাবে এই ধরনের অবসাদগুলো তৈরি হবে, মানসিকভাবে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। এছাড়াও কিছু কিন্তু শারীরিক সমস্যাও তৈরি হয়। যেমন মহিলাদের যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় একটা বিবাহিত মহিলা যদি ঠিকমতো তাদের যৌন লাইফ যদি ঠিকমতো তারা এনজয় করতে না পারে, তাহলে তাদের বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম, ওভারিয়ান প্রবলেম, এমনকি বাচ্চা কাচ্চা হওয়াতে প্রবলেম, মানসিক প্রবলেম, ইত্যাদি নানান ধরনের প্রবলেম হয়, ওজনের সমস্যা। তো এগুলি আসলে অনেক বড় চ্যাপ্টার। আমি জাস্ট খুব ব্রিফে বা খুব সংক্ষেপে জি, তিন অনেক জিনিস ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। হাইলাইট করলাম। আপনার আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে আসলে নারী এবং পুরুষের উভয়েরই কিন্তু এই যৌন চাহিদা বা সেক্সুয়াল ডিজায়ারটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের নর্মাল ডেইলি লাইফটাকে অনেক কোয়ালিটিফুল করে তোলে। আমরা এই ব্যাপারে একটু জানতে চাই যে প্রথমে যদি আমরা পুরুষদের যৌন সমস্যা নিয়ে জানতে চাই, যে আমরা শুনে থাকি যে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন নিয়ে প্রায় পুরুষরাই বিভিন্ন সময় একটু হেজিটেশন থাকে, একটু লজ্জা বোধ করে থাকে। তারা অনেক সময় চেপে রাখে, অনেক সময় বলতেও পারে না কিভাবে বলবে। এ ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে অনেকেই জেনে নিতে পারে যে আসলে কোন চিকিৎসকের কাছে যাবে, কিভাবে সেটা ব্রিফ করবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে জানাচ্ছি ডক্টর মিহান খুব সাকসেসফুলি এ ধরনের ট্রিটমেন্ট গুলো হ্যান্ডেল করছে এবং অনেক পেশেন্ট তার চিকিৎসায় ভালো হয়েছে। সেরকম একজন চিকিৎসককে আজকে আমরা আলোচনায় আনতে পেরেছি। এই জন্য আমি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকেও ধন্যবাদ জানাই এই ধরনের একজন চিকিৎসককে এই ধরনের প্রোগ্রামে আনার জন্য। মেহরান, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন যে এই যে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে যে সমস্ত পেশেন্টরা বা যে সমস্ত পুরুষরা এসে থাকেন, তারা আসলে কি কি ধরনের কমপ্লেন বা কি কি ধরনের প্রবলেম নিয়ে আপনার সাথে ডিসকাশন করে থাকেন এবং তাদেরকে কিভাবে আপনি কাউন্সিলিং করে থাকেন এই ধরনের প্রবলেম থেকে ওভারকাম করার জন্য, ডক্টর মেহরান? ডক্টর ইমতিয়াজ ভাই, আপনাকে আবারও একটা ধন্যবাদ দিয়ে খুব সুন্দর করে আপনি প্রশ্নটা করলেন। তাই আমি একটু ডিটেইলে আলোচনা করতে চাই যে একটা সাকসেসফুল সেক্স বা একটা সফল মেলামেশার জন্য কিন্তু নারী পুরুষ উভয়ের ভূমিকা রয়েছে, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে পুরুষরা কিন্তু এখানে ইউজুয়ালি অ্যাক্টিভ এজেন্ট এবং নারীরা হচ্ছে প্যাসিভ এজেন্ট। মানে পুরুষরা হচ্ছে এখানে তাদের ভূমিকাটা বেশি এবং নারীরা হচ্ছে এখানে হচ্ছে রিসিভার, যদি আমরা এভাবে বলি। আমাদের দেশে আসলে আমরা অনেক মানুষ বা মানে মানুষ বলতে পুরুষদের কথা বলছি, তারা আসলে অনেকেই এটার সংজ্ঞাটাই জানেন না যে ইরেকটাইল ডিসফাংশন বলতে কি আসলে কি বোঝায়, বা কখন আমরা এটাকে ইরেকটাইল ডিসফাংশন বলবো, কিংবা কখন এটাকে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলবো। আমাদের দেশে দেখা যায় যে অনেক মানুষ এখন যে স্বপ্ন দোষ যে একটা নর্মাল ফেনোমেনা বা ওয়েট ড্রিম যে একটা নাইট ফল যে একটা নর্মাল জিনিস, এটাই অনেকে বুঝে না। এটাকে অনেকে মনে করে কি বিশাল একটা রোগ, যে তার কোনো রোগ হয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে বিদেশে কিন্তু নাইট ফল বা নাইট প্রেশার না হলে কিন্তু মানুষ চিন্তিত হয়ে যায় যে না, প্রাপ্তবয়স্ক পুরুষ সেক্সুয়ালি অ্যাক্টিভ না কিন্তু তার নাইট ফল হচ্ছে না। তো এখন আমাদেরকে জানতে হবে আসলে কখন আমরা জিনিসটাকে ইরেকটাইল ডিসফাংশন বলবো, কিংবা বাংলায় লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলবো। তো যৌন সমস্যাগুলোকে সাধারণত আমরা ব্রড স্পেকট্রামে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, একটা হচ্ছে এসটিআই বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো আমাদের বিভিন্ন জীবাণু দিয়ে ছড়ায়, যেমন সিফিলিস, গনোরিয়া, লিম্ফোগ্রানুলোমা, তারপরে হচ্ছে এইচআইভি, এইডস, হেপাটাইটিস, প্যারাসাইটিক ডিজিজ এগুলো। আর যেগুলিকে বলে হচ্ছে সাইকোসেক্সুয়াল, তার মধ্যে বেসিক্যালি পড়ে হচ্ছে ইম্পোটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এবং প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতন। এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে কত পেশেন্ট, আমি অন্তত লাস্ট 10 ইয়ার্স আমার অভিজ্ঞতা থেকে বা আমার ছোট্ট যে নলেজ আছে বা পড়াশোনা আছে সেটা থেকে বলতে পারি যে কত পেশেন্ট, ইভেন আজকেও আমি অন্তত 20টা পেশেন্ট, মিনিমাম না হলে 20টা পেশেন্ট এই সাবজেক্টে ডিল করেছি। বেশিরভাগের ক্ষেত্রে আমি এটা দেখি যে আমাদের সোশ্যাল ট্যাবুটা খুব বেশি কাজ করে, তারা কারো কাছে বলতে পারে না, ইভেন তাদের পার্টনারের কাছে বলতে পারে না। আমার কাছে কিছুক্ষণ আগে একটা পেশেন্ট আসছে, সে প্রেসক্রিপশনটা 6-7টা ভাঁজ করে তার পকেটে নিয়ে আসছে। আমি বললাম যে আমি তো আপনাকে আগের বার ফাইল দিচ্ছি, আপনি কেন ফাইলটা আনলেন না? কারণ ফাইলের বাম পাশে আমাদের অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। আমি একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে ইউজুয়ালি 20 থেকে 25 মিনিট ধরে অনেক কিছু লেখা থাকে, কারণ আপনি জানেন যে এটা একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এটার সাথে থাকে হচ্ছে হরমোনাল ইস্যু, অ্যানাটমিক্যাল ইস্যু, ওবেসিটি ইস্যু, তারপরে আপনার ডায়াবেটিস বা থাইরয়েড ইত্যাদি ইস্যু, মানসিক সমস্যা। তো উনি বললো যে আমি আসলে খুব লুকায় লুকায় নামাজের নাম করে বাসা থেকে বের হয়েছে যে যাতে কেউ বুঝতে না পারে আমি ডাক্তারের কাছে আসি। তাই আমি বলছি নো, ইউ আর রং। আপনি যেমন শরীরে যেমন হার্টের অসুখ হয়, আপনি যেমন কিডনির সমস্যা হতে পারে, আপনি যেমন লিভারের সমস্যা হতে পারে, ঠিক তেমনি এটাও একটা অর্গান। আপনার প্রজনন তন্ত্র এটা একটা অর্গান, এটা শরীরের একটা অঙ্গ। অন্যান্য অঙ্গ যেমন অসুখ হতে পারে, এই জায়গার অঙ্গের অসুখ বিসুখ কিন্তু কোনো অ্যাবনর্মাল কিছু না। এই জায়গার অঙ্গের অসুখ হলে অবশ্যই আপনি অন্য কারোর সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার না করেন, সেটা না করে ভালো। আপনি অবশ্যই আপনার পার্টনারের সাথে জিনিসটা নিয়ে শেয়ার করবেন, পার্টনারের সাথে ওপেন আপ হবেন
তা নাহলে কিন্তু আপনার সমস্যাটা মানসিকভাবে আরো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে এত বেশি পরিমাণে ট্যাবু আছে, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে যে প্রচুর পরিমাণে পেশেন্ট আমাদের দেশে, সেটা শহরে বলি কিংবা গ্রামে বলি, দুই জায়গাতে। আগে মনে করতাম যে শুধু গ্রামে না, গ্রামে না, শহরে, এমনকি অভিজাত এলাকাতেও, মানে যারা এডুকেটেড সেই গ্রুপটার মধ্যেও দেখা যাচ্ছে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের ট্যাবু, অনেক ধরনের নিট রয়েছে। কেউ এটা ওটা খাচ্ছে, কেউ অনলাইন থেকে এই জিনিসটা নিচ্ছে, কেউ ভেষজ দ্রব্যাদি খাচ্ছে, কেউ হার্বাল ওষুধ খাচ্ছে। দেখেন আমি একটা কথা বলি, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ থাকে, 1000 কোটি মানুষের চেহারা কিন্তু 1000 কোটি রকম। কারোর সাথে কারোর চেহারা মিলবে না, আমার সাথে আপনার চেহারা মিলবে না, আপনার সাথে আমার চেহারা মিলবে না, আপনার সাথে শাহরুখ খানের চেহারা মিলবে না, শাহরুখ খানের সাথে দীপিকার চেহারা মিলবে না, কারোর সাথে কারো চেহারা মিলবে না। ঠিক তেমনি একটা ওষুধ কিন্তু, একই ওষুধ একই বয়সে যে আরেকজনের জন্য প্রযোজ্য হবে সেটা কিন্তু একেবারেই ঠিক না। আমরা খুব সহসায় বলে থাকি যে ভাই আমার বয়স 25, আমি তো এই ওষুধটা খাচ্ছি, আপনার তো একই সমস্যা, ওষুধটা খান। নো, এক একজনের বডির মেকানিজম এক এক রকম, এক একজনের বডির রেসপন্স এক এক রকম, এক একজনের ইন্ডিকেশনস এক এক রকম, এক এক ধরনের কন্ট্রা ইন্ডিকেশন এক রকম। ধরেন একটা সামান্য একটা ফাঙ্গাসের ওষুধ আমি খাচ্ছি, ধরেন আমার লিভারের সমস্যা নেই, কিডনির সমস্যা নেই, ধরেন ফ্লুকোনাজল, আমি যদি শুধু একটা রেনাল ফেলিওর পেশেন্টকে দিই, তার 3 দিনে কিডনি নষ্ট হয়ে সে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুসজ্জায় চলে যাবে। তো একই ওষুধ যে আরেকজন ফোনে শুনে খেতে পারবে বা অমুকের সেক্সুয়াল সমস্যা অমুকের সাথে খেতে পারবে তা না। কিছু কিছু সেক্সুয়াল ওষুধ আছে, যেমন আমরা কার্ডিওমায়োপ্যাথি দিতে পারি না, কিছু কিছু আছে অ্যাঞ্জাইনা মানে বুকে ব্যথা দিতে পারি না, কিছু কিছু আছে বাইপাস সার্জারিতে দিতে পারি না, কিছু কিছু আছে যাদের স্ট্রোকের পেশেন্ট দিতে পারি না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওষুধটা আমাদের যাচাই বাছাই, হিস্ট্রি, পরীক্ষা নিরীক্ষা এগুলো করে দিতে হয়। দেখেন সামান্য একটা জিনিস যদি আপনি অ্যাভয়েড করেন, সেই সামান্য জিনিস দিয়ে কিন্তু মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আমার একটা পেশেন্ট, খুব বাজে একটা অভিজ্ঞতা, উনি আমার কাছে আসার আগে, উনি অ্যাঞ্জাইনার পেশেন্ট। অ্যাঞ্জাইনা মানে হচ্ছে বুকে ব্যথার জন্য যে আমরা জিহ্বার নিচে যে স্প্রেটা নেই, নাইট্রোগ্লিসারিন স্প্রে, সেই ধরনের পেশেন্ট আমরা অ্যাঞ্জাইনা পেশেন্ট বলি। অ্যাঞ্জাইনা অনেক রকম আছে, স্টেবল, আনস্টেবল অ্যাঞ্জাইনা। তো উনি একটা ওষুধ খেয়ে ফেলছে ওনার বন্ধুর কথা শুনে দোকান থেকে নিয়ে। ওই ওষুধটা কিন্তু আমরা অ্যাঞ্জাইনাতে দেওয়াটা হারাম, মানে কন্ট্রাইন্ডিকেটেড। পরে সে আমাকে টেলিফোন করলো যে স্যার আমি তো এই ওষুধটা খেয়ে ফেলছি। আমি বলছি আপনি তো সর্বনাশ করছেন, আপনি নিকটবর্তী যে কোনো একটা সিসিইউতে আপনি সরাসরি চলে যান, ওনার বুকে ব্যথা হচ্ছিল, আপনি সরাসরি চলে যান, আপনি আমার সাথে কথা বলে ইভেন সময় নষ্ট করেন না। পরে মহান আল্লাহ তাআলার ইচ্ছে, উপরালার ইচ্ছে, ওনার লাইফটা সেভ হয়েছে। দেখেন সামান্য একটা ওষুধ, তার বন্ধুকে হয়তো সে জিনিসটি উপকার পেলো বা এনজয় করলো, কিন্তু সে সিসিইউতে গেল, বয়সও একই। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলার ইন্টেন্সিটি, এই জিনিসগুলার গভীরতা আপনাদেরকে বুঝতে হবে যে একই ওষুধ সবার জন্য না। আমার জন্য জ্বর হলে প্যারাসিটামল অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আপনি যদি লিভারের পেশেন্ট থাকেন আপনার এই প্যারাসিটামলই আপনার অ্যাকিউট হেপাটিক ফেলিওর হয়ে কিন্তু লিভার আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। তো কখনোই আমি বলবো যে মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনার সমস্যা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন না, খেয়েন না এই ধরনের ওষুধ। আপনি ডাক্তারের কাছে যেতে সামর্থ্য নাই, আপনি খেয়েন না, না খাওয়া ভালো। উল্টাপাল্টা ওষুধ খাওয়াচ্ছে, উল্টাপাল্টা চিকিৎসা করাচ্ছে, ভয়ানক অবস্থা হয়। আমরা প্রতিদিন এত পেশেন্ট দেখি, আমরা প্রতিদিন এত পেশেন্ট হিস্ট্রি নেই, বা আমরা বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করি বা বিভিন্ন জায়গায় শিখে যে জিনিসগুলো জানতে পারছি। নো ট্রিটমেন্ট ইজ বেটার দেন রং ট্রিটমেন্ট। যে কোনো ক্ষেত্রে, সেটা শুধু এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে না, এনি টাইপে নো ট্রিটমেন্ট, সেটা আপনার লাইনেও, নো ট্রিটমেন্ট ইজ বেটার দেন রং ট্রিটমেন্ট। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে, লিঙ্গ উত্থানজনিত সমস্যার অনেক কারণ থাকে, ভাস্কুলার কজ থাকে, হরমোনাল কজ থাকে, ইডিওপ্যাথিক কজ থাকে। কারণ বের করব, চিকিৎসা দিব। বহু আধুনিক চিকিৎসা আছে, বহু রকম সুন্দর সুন্দর ইনজেকশন আছে। এখন আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত যে পি শর্ট বা ক্রায়োবাস শর্ট করি, এগুলি আমরা ডাক্তার দেখিয়ে করবো। আর আরেকটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে, কাদের কাছে যাবেন? অবশ্যই চর্ম ও যৌনরোগ চিকিৎসকের কাছে যাবেন, অবশ্যই, যারা, কারণ ওনারাই সবচেয়ে বেশি অসুখটা নিয়ে ডিল করেন, ওনারাই এটা নিয়ে আপডেট থাকেন। সুতরাং যৌন রোগে যারা চিকিৎসা করেন তাদের কাছেই এই চিকিৎসাটা আপনারা করাবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন ডক্টর মেহরান। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি দিয়ে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন,
তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরেছি। আলোচনা করছি যৌন সমস্যার আধুনিক চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মেহরান হাসান। ডাক্তার মেহরান হাসান নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন সিটি হসপিটাল লালমাটিয়া, ঢাকা। ডক্টর মেহরান, বিরতির আগে কথা হচ্ছিল এরেকটাইল ডিসফাংশন নিয়ে এবং বলছিলাম প্রিম্যাচুর ইজাকুলেশন অলসো অ্যাফেক্ট মেল সেক্সুয়াল ডিসফাংশন। এই যে পুরুষদের ক্ষেত্রে প্রিম্যাচুর ইজাকুলেশন এবং এই যে ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখন কি কি অ্যাভেলেবেল আছে, সে ব্যাপারে যদি একটু বলতেন। আমি আগে একটা হেডলাইন বললাম যে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, যেটার মধ্যে পড়ে হচ্ছে ইম্পর্টেন্সি, প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশনে আমরা টুকটাক খুব ছোট করে কিছু কথা বলেছি। এখন বলি হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। তো প্রিম্যাচুর কথাটা হচ্ছে ম্যাচুরিটির আগে, ইজাকুলেশন মানে হচ্ছে বের হয়ে যাওয়া। তো আমাদের দ্রুত বীর্যপতন বা আমাদের পার্টনারের অর্গাজম হওয়ার আগে কিংবা পার্টনার স্যাটিসফাইড হওয়ার আগে যদি কারো লিঙ্গটা নরম হয়ে যায় কিংবা তার স্পার্মটা আউট হয়ে যায় বা ইজাকুলেশন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। এখন অনেক ধরনের বই থেকে অনেক ধরনের থিসিসে প্রিম্যাচুর ইজাকুলেশনের স্পেসিফিক টাইম নিয়ে কতক্ষণের আগে হলে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলবো সেটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। সেটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করে, সেটা আসলে রেজ টু রেজ ডিপেন্ড করে, সেটা আসলে সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার স্ত্রী বা তার কাউন্টার পার্টের হয়তো অল্প সময় অর্গাজম হয়ে যাচ্ছে, সুতরাং সেটাকে আমরা প্রিম্যাচুর বলবো না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ পরেও তার পার্টনারের সে স্যাটিসফাইড না, তখন আমরা সেটাকে প্রিম্যাচুর বলবো। তবে সাধারণত বলা হয় যে 1 মিনিটের নিচে যদি কারো ইজাকুলেশন হয়ে যায়, তো সেটাকে আমরা বলতে পারি প্রিম্যাচুর ইজাকুলেশন। প্রিম্যাচুর ইজাকুলেশনের আসলে অনেক ধরনের কারণ রয়েছে। প্রথম কারণ যদি আমরা বলি, নাম্বার 1, সেটা হচ্ছে অজানা কারণ, মানে কোনো কারণ নেই, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, যেটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, না কোনো অর্গানিক কজ, না কোনো সাইকোলজিক্যাল কজ, না কোনো হরমোনাল কজ। আচ্ছা, এবার আসি কি কি কারণ। তো যাদের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাদেরকে আমরা সাধারণত বলি হচ্ছে যে কাউন্সেলিং গ্রহণ করতে, সাইকোথেরাপি নিতে, কিংবা দেখা যায় যে তাদেরকে আমরা বলি মেডিটেশন করতে, তাদেরকে ইয়োগা বা বিভিন্ন ধরনের ব্যায়াম দেয়, যেমন কেগাস এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, তারপর হচ্ছে পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি, স্কোয়াট এক্সারসাইজ। হ্যাঁ, এই ধরনের এক্সারসাইজগুলো আমরা দিয়ে থাকি। আর যাদের আমরা কজ পাই, তো কজগুলোর মধ্যে কমন কজ হচ্ছে হরমোনাল কজ, সেটা হতে পারে থাইরয়েড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, খুব কমনলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, সেটা হতে পারে টাইপ 1, টাইপ 2, ওবেসিটি, হরমোনাল ইমব্যালেন্স যেমন হচ্ছে টেস্টোস্টেরনের ঘাটতির কারণে সেটা হতে পারে, কিংবা প্রোল্যাকটিন নামে একটা হরমোন আছে যেটা মহিলাদের থাকে, সেটা যদি কারো বেশি হয়ে যায় পুরুষের, সেই ক্ষেত্রে সেটা হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ল্যাক অফ স্লিপ, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, হ্যাঁ, ডিপ্রেশন, এগুলো থেকে হতে পারে। আর একটা খুব কমনলি হয় হচ্ছে অনেক ওষুধ আছে যেগুলি ওষুধের সাইড এফেক্ট হিসেবে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হয়। এছাড়াও দেখা যায় যে সাবস্টেন্স অ্যাবিউজ, কথার অর্থ হচ্ছে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে কিংবা বিভিন্ন ধরনের নেশা করে থাকে, সেটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হেরোইন, এগুলির কারণে কিন্তু খুব বেশি প্রিম্যাচুর ইজাকুলেশন হয় এবং এই ধরনের পেশেন্ট আমরা প্রায় পেয়ে থাকি। তারা সাধারণত প্রথম হিস্ট্রি দিতে চায় না, কিন্তু বারবার তাদের জিজ্ঞেস করার পরে তারা আমাদের কাছে হিস্ট্রিটা দেয়। এছাড়া কেউ যদি ক্রনিক স্মোকার হয় কিংবা ক্রনিক অ্যালকোহলিক হয়, মানে মদ্যপান করে দীর্ঘদিন ধরে এবং রেগুলারলি, তাদের কিন্তু দ্রুত বীর্যপতন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশনটা কিন্তু বেশ কমন। সেই ক্ষেত্রে আমরা আসলে ফার্স্ট স্টেপ যেটা করি সেটা হচ্ছে ওষুধ তো দেই, ওষুধ ইজ ইম্পর্টেন্ট। দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ লাইফস্টাইল মডিফিকেশন। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। অ্যালকোহলটা ছাড়ার জন্য আমরা কিছু অ্যান্টিডোট দেই, স্মোকিংটা ছাড়ার জন্য আমরা অ্যান্টি স্মোক প্যাচ দেই, নিকোটিন গাম দেই, কিংবা তাদেরকে মোটিভেট করি, কাউন্সেলিং করি, এগুলো। আর আধুনিক চিকিৎসার মধ্যে আসলে অনেক ধরনের চিকিৎসা আছে। আমরা বেশ কিছু আধুনিক কিছু ইনজেকশন পাওয়া যায়, যেটা আমরা হরহামেশা আমাদের চেম্বারে দেই, এই ধরনের ইনজেকশন প্রয়োগ করি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা পি শট করি বা প্রায়োপাস শট করি, যেখানে আমাদের রক্ত থেকে
যে প্লাজমাটা নিয়ে আমরা সেখানে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইনস, প্রোটিন এগুলো থাকে, এগুলো দিয়ে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশনের ট্রিটমেন্ট করি। এছাড়া ড্যাপক্সেটিন, পারক্সেটিন, সার্টালিন এই জাতীয় কিছু ওষুধপত্র পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করি, শক ওয়েভের মাধ্যমে চিকিৎসা করি। অনেক ধরনের আধুনিক পদ্ধতি আছে, প্রতিদিন প্রচুর পেশেন্ট আমাদের কাছে এটার জন্য আসেন এবং ট্রিটমেন্ট নেন, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট এটা ভালো রেজাল্ট পায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই ধরনের চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের দেশে এই ধরনের চিকিৎসা সেবা অ্যাভেলেবেল আছে। ডক্টর মেহরান হোসেন সেমনি একজন চিকিৎসক, যিনি সফলতার সাথে এই ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ডক্টর মেহরান, আমাদের সাথে একজন দর্শক জয়েন করেছেন, মোহাম্মদ শাহরিয়ার শুভ। উনি জানতে চেয়েছেন কোনো কারণ ছাড়াই লিঙ্গ উত্থান ঘটে কেন, এই ব্যাপারে আমি কি করতে পারি? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনার কোনো উত্তেজনা ছাড়াই বা কোনো ধরনের স্টিমুলেশন ছাড়াই বা পার্টনারের কাছে বা সঙ্গীর কাছে যাওয়া ছাড়াই লিঙ্গ উত্থান হয়, মানে তারা ওনার এই ধরনের একটা টার্ম আছে যাদের সেক্সুয়াল আর্টসটা বেশি থাকে। তো এই ধরনের বেশি থাকলে আবার খুব বেশি থাকলে প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমরা বেশিটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কিছু ওষুধ দিই। তবে আপনাকে আমি একটা কথা আশ্বস্ত করি, এটা কিন্তু কোনো অসুখ না। এটা ধরেন আপনার একটা টাইপ, যেমন সময় কোনো কারণ ছাড়াই আপনার লিঙ্গ উত্থান হয়ে যায়। অনেকে আমাদেরকে বলে যে স্যার আমি বসে আছি বা শুয়ে আছি, কোনো কিছু চিন্তাও করছি না, কিন্তু আমার লিঙ্গ উত্থান হয়ে গেল, আমার প্যান্টটা হয়তো নাপাক হয়ে গেল, বা আমি নামাজ পড়তে যেতে পারলাম না, বা এরকম কিছু একটা। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বীর্যের মতো বের হচ্ছে, এরকম কিছু বলে, সাধারণত আমরা এসে পারক্সিটিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফেকশন থেকে সেটা হতে পারে, আমরা সেক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস কিংবা ইউরিন আর এমি রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এগুলি করতে দিয়ে থাকি, আর কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি। তবে এটা আপনি ওইভাবে অসুখের পর্যায়ে নিতে পারেন না, বা অসুখের পর্যায়ে আপনার না ঠিক হবে না। আচ্ছা, উনি একজন চর্মজোর রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে একটু জেনে নিতে পারে, একটু কাউন্সিলিং করে নিতে পারে, তাহলে হয়তো উনি একটু সুবিধা পাবে। আমরা একটু নারীদের যৌন সমস্যা নিয়ে একটু আলোচনা করতে চাই, যে নারীরা সাধারণত কমনলি কি কি ধরনের যৌন সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। ভ্যাজাইনাল ড্রাইনেস একটু খুব কমন ফ্যাক্টর মহিলাদের ক্ষেত্রে। আহ, এই ব্যাপার নিয়ে যদি একটু আলোচনা করতেন, এবং তাদের মধ্যে ল্যাক অফ সেক্সুয়াল ডিজায়ার, ইটস এ ভেরি কমন থিং। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন, কিভাবে এটাকে ওভারকাম করতে পারেন। আচ্ছা, একটা সাকসেসফুল সেক্সের জন্য কিন্তু আমি যেটা বললাম যে পুরুষ এবং নারী দুজনেরই অলমোস্ট সমান ভূমিকা আছে। যদিও পুরুষ এখানে অ্যাক্টিভ এজেন্ট, নারীরা হচ্ছে প্যাসিভ এজেন্ট, কিন্তু ভূমিকা হচ্ছে দুজনেরই আছে। সেখানে মনস্তাত্ত্বিক ভূমিকা আছে, সেখানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনশিপের ভূমিকা আছে, সেখানে দুজনের সিচুয়েশন বা বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন, হয়তো ধরেন পুরুষের ডিজায়ার অনেক বেশি, নারী হয়তো আপনার বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, যেমন কেউ ডায়াবেটিস ওষুধ খাচ্ছে কিংবা সে কোনো থাইরয়েডের ওষুধ দিচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার ডিজায়ারটা কম থাকবে। এই জন্য প্রথম পূর্ব শর্ত হচ্ছে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকা, দুজন দুজনকে বোঝা এবং দুজন দুজনকে জিনিসটা নিয়ে কনসিডারেট হওয়া। পুরুষদের যেমন বেশ কিছু সমস্যা বলেন, নারীদের কয়েকটা কমন প্রবলেম আমরা পেয়ে থাকি এবং কমন প্রবলেম আমরা নিয়ে আমাদের কাছে আসে। তার মধ্যে হচ্ছে আপনি যেটা বললেন যে ভ্যাজিনার ওখানে এক ধরনের ময়েস্ট থাকে বা পিচ্ছিল পদার্থ থাকে, যেটার জন্য আমাদের পুরুষ যখন ইন্টারকোর্স করে সেই জায়গাটা তখন স্মুথ হয় এবং সে তখন যে জিনিসটা খুব সুন্দর করে সহজে পাস করতে পারে। তো অনেকের দেখা যাচ্ছে যে ভ্যাজিনাল সিক্রেশনই কম থাকে। হ্যাঁ, বিভিন্ন কারণে সিক্রেশন কম থাকতে পারে, প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি কম থাকতে পারে, কোনো ডিজিজে কম থাকতে পারে, কিংবা তার ওখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য কম থাকতে পারে, কিংবা ফিয়ার, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, বা অনেক ওষুধ আছে এই যে বডির বিভিন্ন জায়গায় সিক্রেশন কমায় দেয়। অনেক কারণ আছে আসলে, এসব কারণে সিক্রেশন কম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক আধুনিক ওষুধ রয়েছে, সেক্ষেত্রে আমরা বোটুলিনাম টক্সিন জাতীয় ইনজেকশন দিয়ে থাকি, হাইমিরেক্টমি করা হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে কিছু এক্সটার্নাল লুব্রিকেন্ট পাওয়া যায়, কেওয়াই জেলি বা ইত্যাদি আরো অনেক জিনিস পাওয়া যায়, এগুলি আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তো এগুলি আসলে করা হয়ে থাকে। এছাড়া খুব কমন একটা প্রসিডিউর, কমন বলবো না, মানে খুব লেটেস্ট একটা প্রসিডিউর, যেটা পুরুষদের আমরা যেমন পি শর্ট করি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু ও শর্ট দেওয়া হয়ে থাকে। ও শর্ট দেওয়া হলে ভ্যাজাইনাল ড্রাইনেস অনেকাংশে লাঘব হয়ে যায়, এবং দেখা যায় যে যেই কাপড়টা এইটা নিয়ে ভুগছিল, খুব বিষণ্ণ ছিল, ও শর্টের মাধ্যমে দেখা যাচ্ছে তাদের একটা নতুন লাইফ ফেরত চলে আসে। এছাড়া মহিলাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে খুব কমনলি হয় হচ্ছে ফ্রিজিডিটি, মানে এক ধরনের জড়তা কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাজাইনিসমাস, মানে আমাদের অ্যারাউন্ড দ্য ভ্যাজাইনা বা ক্লাইটোরিস এখানে যে মাসেল গুলো থাকে ওগুলো খুব স্টিফ হয়ে থাকে, ওগুলো খুব কনস্ট্রিক্টেড হয়ে থাকে, ওগুলো খুব সরু হয়ে থাকে। তখন যে ভ্যাজাইনাল অরিফিসটা আছে সেটা সাধারণত খুব ন্যারো থাকে, তখন সেখান থেকে পেনিসটা বা পুরুষ অঙ্গটা যখন ঠিক মতো যেতে পারে না, তখন সে একটা ভয় অনুভব করে, ওই ভয়ের রিফ্লেকশন বা ওই ভয়ের প্রতিক্রিয়ার কারণে তখন আরো সরু হয়ে যায়। হ্যাঁ, এটা একটা
মানে আমরা কি বলবো, এটা একটা কাউন্টার মেকানিজম বলতে পারেন বা কম্পেনসেটরি মেকানিজম, যে সে জানে তার একটা সরু ব্যথা হবে কিন্তু আরো সরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, অনেক ধরনের ম্যানোভার আছে, অনেক ধরনের ওষুধ আছে, অনেক ধরনের ডাইলেটার ইউজ করা হয়ে থাকে। সবই সম্ভব, সব ধরনের আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে আছে এবং অনেক চিকিৎসকে এগুলি সফলভাবে চিকিৎসা করছেন। অনেক পেশেন্ট, অনেক বেশি পেশেন্ট আমাদের কাছে আসে এবং তারা অনেকে আমাদের কাছে বলেও যায় যে আমরা একটা নতুন লাইফ পেলাম। সুতরাং এগুলো নিয়ে লজ্জার কিছু নেই। আগেও বললাম, আপনার শরীরে লিভার যেমন একটা অর্গান, আপনার শরীরে কিডনি একটা অর্গান, হার্ট একটা অর্গান। সুতরাং এটা একটা অর্গান, এটা নিয়ে লজ্জা, ভয়, সংকোচ, দুশ্চিন্তা কিচ্ছু নাই। আপনার ডক্টরের অন্য কারো কাছে বলার দরকার নেই। আপনারা যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এবং আপনার চিকিৎসাটা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি যৌন সমস্যার আধুনিক চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মেহরান হোসেন। ডক্টর মেহরান, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের ওয়ার্ক এবং প্রাইভেট, এই ক্ষেত্রে একটা ওয়ার্ক প্রেশারের কারণে আমাদের দেখি অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাংজাইটি বা ডিপ্রেশন সাফার করে থাকি। এবং অনেক ক্ষেত্রে নিউট্রিশনাল স্ট্যাটাস, খাবারের যে চাহিদা বা খাবারগুলো খাওয়া উচিত, অনেক ক্ষেত্রে এইগুলোর মধ্যে আমরা একটু মেনটেন করতে পারি না প্রপারলি। এগুলো কি অনেক সময় এই যৌন সমস্যার কারণ হতে পারে কিনা? দুশ্চিন্তা, তারপরে হচ্ছে আপনার অ্যাংজাইটি, মেন্টাল প্রেশার, এগুলি তো অবশ্যই একটা কারণ। তবে এগুলি আসলে ইনএভিটেবল। আপনি আজকালকার যুগে আমাদের যত সমস্যা, দ্রব্যমূল্যের কথা বলি বা লাইফস্টাইলের কথা বলি বা চাকরি বাকরির টেনশনের কথা বলি, এগুলি আসলে আমরা যতই বলি না কেন, যতই কাউন্সিলিং করি না কেন, এগুলি কিন্তু থাকবেই। এগুলিকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না খুব একটা, যতই চেষ্টা করি না কেন আমরা সমাজে চলতে গেলে। তো সুতরাং এটা একটা। আর খাবার দাবার তো অবশ্যই ভূমিকা আছে। টেস্টোস্টেরন রিচ, আমি ছেলেদের ক্ষেত্রেই বলি, টেস্টোস্টেরন রিচ ফুডগুলো আমরা খাবো। যদিও খাবারের দাম এখন অনেক বেশি, তো টেস্টোস্টেরন থাকে কিসে কিসে আমরা একটু যদি বলি, বাদাম। তো বাদাম মানে সবসময় দামি বাদাম খেতে হবে তা না, আপনি চীনা বাদামও খেতে পারেন। ডিমে থাকে, ডিমের দাম খুব কারোরই আসলে আউট অফ রিচ না এখনো, ডিম খাবেন কুসুম সহ। মাশরুমটা একটু হয়তো অনেক সময় এক্সপেন্সিভ হয়, গরু মাংস এক্সপেন্সিভ হয়। সিড কন্টেনিং ফুড খাবেন, যেমন কালিজিরা হতে পারে, তরমুজের বিচি হতে পারে, তারপরে হচ্ছে আপনার পামকিন মানে মিষ্টি কুমড়ার বিচি, এইগুলা। তো এই ধরনের খাওয়া দাওয়ার কথা আমরা বলি, ঠিক আছে। আর এক্সারসাইজ 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 মানে কিন্তু সবসময় জিমে যাওয়া না, যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে। আপনি বাসায় এক্সারসাইজ করতে পারেন, আপনি জগিং করতে পারেন, আপনি ছাদে গিয়ে পুশ আপ দিতে পারেন। যে কোনো এক্সারসাইজ কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে ইনক্রিজ করে এবং অ্যাজ এ হোল ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, মানসিক দুশ্চিন্তা দূর করে, আমাদের কর্টিসল লেভেলটাকেও স্বাভাবিক রাখে, তো আমাদের স্ট্রেস হরমোনটাকেও কমায়। তো অ্যাজ এ হোল আমরা ভালো ফল পাবো। এটা কিন্তু দেখেন, একটা জিনিস কিন্তু এরকম না যে আমার একটা জ্বর হলো, টাইফয়েড হলো, আমি 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিলাম, সেপ্ট্রাকজন দিলাম, হাসপাতালে ভর্তি হয়ে আমি ভালো হয়ে চলে গেলাম, আমার টাইটার উইডাল টেস্ট নরমাল হয়ে গেল। এটা কিন্তু ব্যাপার তা না যে আপনি ডাক্তারের কাছে গেলেন, 2 সপ্তাহ ওষুধ দিলেন, ভালো হয়ে গেল। এটা কিন্তু আপনার একটা সামগ্রিক জীবন ব্যবস্থার মধ্যে আনতে হবে। সেটা হতে পারে ব্যায়াম, হতে পারে খাদ্যাভ্যাস, হতে পারে পিশট, হতে পারে এক্সারসাইজ, হতে পারে লাইফস্টাইল, অনেক কিছু। তো এগুলি একেবারে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আর আমি আবারও বলি, এগুলি নিয়ে আসলে এখনকার দিনে অন্তত আমার মনে হয় যারা এগুলি নিয়ে ভয়, লজ্জা, দুশ্চিন্তা, ট্যাবু এগুলি নিয়ে থাকেন, তারা আসলে একটা আমি বলবো তারা আসলেই মানে একটু বোকার স্বর্গে বসবাস করছেন, কিংবা তারা নিজেদেরকে ঠকাচ্ছেন। আপনার লাইফটা কিন্তু এনজয় করার দায়িত্ব কিন্তু 100% আপনার।
আপনার লাইফটা উপভোগ করার রাইট কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে। তো সুতরাং আপনি কেন এগুলো নিয়ে নিজের মধ্যে পুষে রাখবেন, নিজের মধ্যে দুশ্চিন্তা নিয়ে বসে থাকবেন, নিজের মধ্যে এগুলিকে আওলাবেন? আপনার ডক্টর আছে, আপনার যাকে পছন্দ, যৌন রোগ বিশেষজ্ঞের মধ্যে যার কাছে যে আপনি মনে করেন যে আপনি ভালো হবেন, আপনি তার কাছে যাবেন। অবশ্যই এগুলির বিশ্বমানের সমাধান আছে, এগুলির জন্য কোথাও কোনো যাওয়ার প্রয়োজন নেই। এগুলির জন্য অন্তত এই সমস্যাগুলোর জন্য আমি একেবারে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সমস্যাগুলোর জন্য বিদেশ যাওয়া বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনাকে একজন যৌন রোগের চিকিৎসক সামান্য হয়তো দেখা যাচ্ছে ওষুধ হোক, সামান্য পিশট হোক, সামান্য অ্যাডভাইসের মাধ্যমেই কিন্তু আপনাকে এই জিনিসগুলোকে কিন্তু উনি সলভ করে দিতে পারে। দেখা যাবে আপনি আমি আগেও বললাম, একটা নতুন লাইফ ফেরত পাবেন, আপনি একটা নতুন জীবনের অধিকারী হবেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডক্টর মেহরান যেমনটি বলছিলেন যে একটা নতুন জীবন ফিরে পাবেন। ডেফিনেটলি এই ধরনের জনসমস্যা থাকতেই পারে অনেকের, এগুলো নিয়ে বিচলিত হওয়ার বা লজ্জা পাবার কোনো কারণ নেই। আজই আপনার নিকটস্থ যৌন ও চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে তাদের সাথে কথা বলুন, ডেফিনেটলি আপনি একটা নতুন জীবন ফিরে পাবেন। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি ডাক্তার মেহরান হাসানকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আলোচনা করার জন্য। ডেফিনেটলি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে। ডক্টর মেহরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ স্বাস্থ্য থাকবেন। কথাকে ধন্যবাদ এবং ডক্টর ইমতিয়াজুর রহমান আপনাকে এত সুন্দর একটা উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।